আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রথম পত্রে রবীন্দ্রনাথের সুভা গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই গল্পটা তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য আমি দুইটা কাজ করছি। প্রথমত দেখো, এই যে সবুজ অংশটা, এইখানে আমি এই গল্পে কয়টা চরিত্র আছে এবং সেগুলোর ভূমিকাটা কি সেইটা এখানে দেখাইছি। এরপরে দেখো, এইখানে দেখো আরেকটা পার্ট আছে লাল। এইখানে হচ্ছে যে গল্পের তোমার হচ্ছে কাহিনী সংক্ষেপ, যেটা বলে মানে সংক্ষেপে তুমি পুরো কাহিনীটা জানতে পারবা। তাহলে কি হবে, তোমার রিটেন পার্টে যা আসবে অনেক ক্ষেত্রে তুমি এমসিকিউতেও তুমি এখান থেকে আনসার করতে পারবে। ঠিক আছে, তাহলে সংক্ষেপে এই গল্পটা রিভিশন দেওয়ার জন্য তুমি জাস্ট আমার এই ভিডিওটা দেখো, তাহলে দেখবা যে তোমার পুরো গল্পটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো দেখো এইখানে সুভা গল্পে মোট হচ্ছে 5টা হচ্ছে মানব চরিত্র আছে আর 2টা হচ্ছে প্রাণী চরিত্র। ঠিক আছে, এটা জাস্ট একটু নোট করে নাও যে এই গল্পে তোমার টোটাল 5টা আর 2টা 7টা চরিত্র আছে, যেখানে হচ্ছে 5টা হচ্ছে মানব চরিত্র আর 2টা হচ্ছে প্রাণী চরিত্র। তো এই গল্পের মূল চরিত্রটা কি? মূল চরিত্র হচ্ছে শুভা। তো গল্পের মূল বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শুভা। সে একজন বাক প্রতিবন্ধী, রাইট? এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে, সে হচ্ছে একজন বাক প্রতিবন্ধী বা বোবা। ওকে, তো এই চরিত্রটার বৈশিষ্ট্য কি? সে মুখে ভাষা না থাকলেও তার চোখ দুটি ছিল অত্যন্ত গভীর ও ভাব প্রকাশক। সমাজের অবহেলা ও একাকিত্বের কারণে সে প্রকৃতি এবং মুখ প্রাণীদের সাথে গভীর সখ্যতা গড়ে তোলে। সে অত্যন্ত আবেগপ্রবণ এবং তার ভেতরে এক সমৃদ্ধ অনুভূতির জগৎ রয়েছে। সে যেহেতু বাক প্রতিবন্ধী, সমাজ তাকে ওইভাবে আলাদা করে রেখেছে, সে সমাজের কাছে যেতে পারে নাই, তাদের সাথে মিশতে পারে নাই, যে কারণে সে প্রকৃতির সাথে বা প্রকৃতির দান প্রাণীদের সাথে তার একটা গভীর সখ্যতা ছিল। ওকে, এটা ছিল শুভা চরিত্রের বৈশিষ্ট্য। এরপরে দেখো বাণীকণ্ঠ, উনি হচ্ছেন শুভার বাবা। ওকে, তিনি গ্রামের একজন সচ্ছল গৃহস্থ ছিলেন এবং তিনি হচ্ছে অন্যদের তুলনায়, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, তার যে অন্য মেয়েরা ছিল তাদের তুলনায় তিনি হচ্ছে শুভাকে একটু বেশি ভালোবাসতেন। ওকে, তারপরে কি লিখছে, এবং আগলে রাখতেন। তবে সমাজচ্যুত বা একঘরে হওয়ায় ভয়ে শেষ পর্যন্ত তিনি শুভার ইচ্ছার বিরুদ্ধে তাকে কলকাতায় নিয়ে যান। ওকে, যার ভেতরে অসহায় পিতৃত্বকে ফুটিয়ে তোলে। শুভার বাবা, তিনি হচ্ছেন একজন কন্যার পিতা। সমাজের চাপে, বাস্তবতার কারণে তিনি হচ্ছে শেষ পর্যন্ত মেয়ের ইচ্ছার বিরুদ্ধে মেয়েকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন। এই গল্পটা যারা পড়েছো তারা কিন্তু এই অংশটা জানো। তারপর হচ্ছে শুভার মা, শুভাকে জন্ম দিয়েছেন, জন্মদাত্রী মাতা। এই গল্পে তার সুনির্দিষ্ট কোনো নাম নেই, যেমন শুভার পিতার নামটা আমরা এখানে কি পড়ছিলাম দেখো, বাণীকণ্ঠ। তো মায়ের ওইভাবে কোনো নাম গল্পে নেই। তিনি শুভাকে নিজের একটি ত্রুটি বা গর্ভের কলঙ্ক মনে করতেন। সাধারণত মায়েরা কন্যা সন্তানকে নিজের অংশ বলে মনে করেন, তাই শুভার এই শারীরিক অক্ষমতাকে তিনি নিজের লজ্জা বা ভাগ্যের দোষ ভেবে শুভার প্রতি সর্বদা বিরক্ত ও রুক্ষ থাকতেন। এরপরে দেখো, এরপরে প্রতাপ হচ্ছে গোসাইদের ছোট ছেলে। এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে কিন্তু আসতে পারে, এবং শুভার একমাত্র সঙ্গী। সে শুভাকে সঙ্গ দিত। প্রতাপ নিতান্ত একজন অকর্মণ্য অলস লোক ছিলেন, যার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। মাছ ধরার সময় শান্ত ও নির্বাক সঙ্গী প্রয়োজন হওয়ায় সে শুভাকে পছন্দ করত। দেখো, মাছ ধরার সময় কিন্তু পরিবেশটা একটু নীরব প্রয়োজন। তো যেহেতু শুভা কথা বলতে পারতো না, তাহলে যে কারণে তার সাথে এই ব্যাপারটা মিলে যাওয়ায় তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এবং সে শুভাকে আদর করে সু বলে ডাকত। শুভা তাকে মনে মনে অনেক বড় স্থান দিলেও প্রতাপ শুভাকে কেবল একজন সহজলভ্য সঙ্গী ভাবত। বিদায়বেলায় শুভার বিয়ে নিয়ে তার করা অসচেতন ঠাট্টা শুভার হৃদয়কে গভীরভাবে ক্ষতবিক্ষত করে। যখন সে কলকাতা চলে যাচ্ছিল, ওই সময় প্রতাপ হচ্ছে তার যে বিয়ে হচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে সে ঠাট্টা করে, যা হচ্ছে শুভাকে অনেক কষ্ট দেয়। এরপর দেখো সুকেশিনী, এখানে একটু ফন্টটা ভেঙে গেছে। সুকেশিনী ও সুহাসিনী এই দুইজন কে ছিলেন? এই দুইজন ছিল শুভার 2 বড় বোন। ওকে, গল্পে এদের ভূমিকা অত্যন্ত সংক্ষিপ্ত। তাদের নামের অন্তমিল রাখার খাতিরে শুভার নাম রাখা হয়েছিল সুবাসিনী। আচ্ছা, এরপরে দেখো সর্বশী ও পাঙ্গুলি, বাণীকণ্ঠের গোয়ালের 2টি গাভী। শুভাদের
গোয়ালে যে দুইটি গাভী ছিল সেই গাভী দুটির নাম সর্বশী আর হচ্ছে পাঙ্গুলি। ওকে, এরা ছিল সুভার নিঃসঙ্গ জীবনের অন্তরঙ্গ বন্ধু। সুভার মুখের ভাষা না থাকলেও তারা সুভার পায়ের শব্দ, হাতের স্পর্শ, এমনকি চোখের করুণ সুর খুব সহজে বুঝতে পারত। সুভা যখনই পরিবারের কোনো কষ্ট পেত এদের কাছে এসে সান্ত্বনা খুঁজত এবং এই গাভী দুটি সুভার বাহুতে শিং ঘষে তাদের নির্বাক ব্যাকুলতায় সান্ত্বনা দিত। ওকে, আচ্ছা, তাহলে এই সর্বশী আর গাঙ্গুলি এই দুটো হচ্ছে প্রাণী চরিত্র, আর বাকি যে আমরা বললাম যে পাঁচটা, সেই পাঁচটা হচ্ছে মানব চরিত্র। এরপরে আসলে লাল অংশে আসি। এখানে কি, এটা হচ্ছে কাহিনী সংক্ষেপ। পুরো গল্পটা তুমি এখান থেকে বুঝে যাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পের বিষয়বস্তুর কাহিনী সংক্ষেপ এখানে দেওয়া আছে। এটা তুমি পড়লে সৃজনশীল অংশটা ও নৈর্ব্যক্তিক অংশের প্রশ্নের উত্তর সহজে লিখতে পারবা। ওকে, তো সুভার পরিচয়টা আমরা একটু দিই। বাংলাদেশের চণ্ডীপুর গ্রামের বাণীকণ্ঠের ছোট মেয়ে হচ্ছে সুভা। তার বড় দুই বোন হচ্ছে সুকেশিনী ও সুহাসিনী, যা অলরেডি আমরা পড়ে ফেলছি। এখন কিন্তু ইজি লাগবে। ওকে, নামের সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল সুভাসিনী। আরেকজনের নাম কি ছিল? সুকেশিনী। তো নাম রাখার জন্য, মিল রাখার জন্য সুহাসিনী রাখা হয়েছে। কিন্তু নিয়তির পরিহাসে সে বাক প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। গ্রামের সাধারণ ছেলেমেয়েরা তাকে ভয় পেত এবং তার সাথে খেলতো না, তাই সুভা সমাজ থেকে নিজেকে গুটিয়ে একাকী রাখত। এরপরে দেখো পরিবারের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল। সুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো, এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, এবং একটা ত্রুটি মনে করে তার প্রতি বিরক্ত ছিলেন। কারণ মায়েরা সাধারণত কন্যা সন্তানকে নিজের অংশ বলে মনে করেন। অন্যদিকে বাবা বাণীকণ্ঠ সুভাকে অন্য মেয়েদের চেয়ে একটু বেশি ভালোবাসতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সুভা পিতামাতার জন্য এক নীরব হৃদয়ভার হয়ে ওঠে। দেখো এখানে সুভা হচ্ছে বাক প্রতিবন্ধী, তার বিয়ে হচ্ছে না। এই হিন্দু সমাজে কিন্তু মেয়েদের হচ্ছে নির্দিষ্ট বয়সে যদি বিয়ে না হয় তাহলে এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা ওঠে এবং তাদের কলঙ্কিত মনে করা হয়। যে কারণে এই সুভাকে তার পিতা অনেক বেশি ভালোবাসলেও সমাজের কারণে, বাস্তবতার কারণে দেখা যাচ্ছে হচ্ছে তাদের একটা বোঝা হয়ে উঠেছিলেন সুভা। এরপরে দেখো প্রকৃতির সাথে সখ্যতা। মানুষের সমাজে সুভা একা হলেও বিশাল প্রকৃতির সাথে তার ছিল গভীর মিতালি। দেখো মানুষ তাকে দূরে সরিয়ে রাখতো, একঘরে করে রাখতো, তার সাথে মিশতো না, কথা বলতো না, কিন্তু প্রকৃতি তাকে অবহেলা করে নাই। এই বিশাল প্রকৃতি এবং প্রকৃতির যে প্রাণী রয়েছে, যেমন আমরা ওইখানে দেখছিলাম তাদের গোয়ালের যে দুইটা গরু, হ্যাঁ, তো তারা কিন্তু তার সাথে মিশতো এবং তার মনোভাবটা বুঝতো। তো মানুষের সমাজে সুভা একা হলেও বিশাল প্রকৃতির সাথে তার ছিল গভীর মিতালি। চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটি ছিল সুভার পরম আশ্রয়। নদীর সাথেও তার সখ্যতা ছিল। নদীর কলধ্বনি, পাখির ডাক, মাঝির গান সব কিছু যেন সুভার মনে অব্যক্ত ভাষা হয়ে উঠত। দুপুরের নিস্তব্ধতায় বোবা প্রকৃতি আর বোবা সুভা মুখোমুখি বসে একে অপরের নীরবতা ভোগ করতে। দেখো এখানে প্রকৃতিটাও ছিল বোবা, মানে প্রকৃতি তো আর কথা বলে না, নীরবে শুধু বয়েই চলে, আর সুভাও ছিল বোবা, যেখানে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। যেমন আমরা এর আগে দেখছিলাম যে মাছ ধরার জন্য হচ্ছে একজন নীরব সঙ্গী দরকার, যে কারণে তার সাথে কিন্তু সম্পর্ক হয়েছিল কার, একটু পরে যাই, দেখো তোমাদের দেখিয়ে আসি। এইখানে এই যে গোসাইয়ের ছেলে, কোথায়, এই যে প্রতাপের সাথে তার সখ্যতা হয়েছিল কেন? প্রতাপ মাছ ধরতে পছন্দ করত, আজ মাছ ধরার জন্য একজন নির্বাক সঙ্গী প্রয়োজন ছিল। ওকে, আচ্ছা, এরপরে দেখো মুখ বন্ধুদের ভালোবাসার জগৎ। দেখো সুভা সবচেয়ে কাছের বন্ধু ছিল গোয়ালের দুইটি গাভী, সর্বশী আর কে পাঙ্গুলি। সুভা কথা বলতে না পারলেও তারা সুভার পায়ের শব্দ এবং চোখের করুণ দৃষ্টি দেখে তার মনের কষ্ট বুঝতে পারত। এছাড়া একটি ছাগল ও বিড়াল শাবকও সুভার অত্যন্ত অনুগত ছিল। বাড়িতে কোনো কঠিন কথা শুনলে সুভা গোয়াল ঘরে এসে এই নির্বাক বন্ধুদের বুকে আশ্রয় নিয়ে সান্ত্বনা খুঁজত। এরপর দেখো প্রতাপের সাথে সম্পর্ক ও সুভার কল্পনা। মানুষের মধ্যে সুভার একমাত্র সঙ্গী ছিল গোসাইদের অলস ছেলে প্রতাপ। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, আর মাছ ধরার জন্য নীরব সঙ্গীর সেরা হওয়ায় সে সুভাকে পছন্দ করত এবং আদর করে সু বলে ডাকত। সুভা প্রতিদিন প্রতাপের জন্য একটি করে পান সাজিয়ে নিয়ে যেত। সুভা মনে মনে অলৌকিক ক্ষমতা কামনা করত। সে ভাবত সে যদি পাতালপুরীর জলকুমারী হয়ে প্রতাপকে কোনো মণি উপহার দিতে পারত, তবে প্রতাপ
বুঝতো সুবাও কত প্রয়োজনীয়। দেখো এটা ছিল তার একদম মনের একটা কল্পনা। সমাজ ও বিদায়ের করুণ পরিণতিটা দেখো। সুবার বয়স বাড়ার সাথে সাথে হিন্দু সমাজের নিয়ম অনুযায়ী তার বিয়ে নিয়ে চারদিকে নিন্দা ও লোকলজ্জা শুরু হয়। বাণীকণ্ঠের পরিবার একঘরে হওয়ার আশঙ্কায় পড়ে। বাধ্য হয়ে তারা সুবাকে নিয়ে কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেশ ছাড়া ঠিক আগের দিন প্রতাপ সুবাকে অবহেলা করে। দেশ ছাড়া ঠিক আগের দিন প্রতাপ সুবাকে অবহেলার সুরে বিয়ে নিয়ে ঠাট্টা করে, যা সুবাকে তীরবিদ্ধ হরণীর মতো আঘাত করে। অবশেষে বিদায়ের শেষ রাতে কি ছিল? শুল্কা দ্বাদশীর রাতে সুবা তার চিরপরিচিত নদীর তীরের কচি ঘাসের বিছানায় লুটিয়ে পড়ে এবং দুই বাহু দিয়ে মাটিকে আঁকড়ে ধরে আকুল প্রার্থনা জানায় যেন প্রকৃতি মাতা তাকে যেতে না দিয়ে নিজের বুকে ধরে রাখে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমি যেভাবে বললাম, আমি কিন্তু দুইটা অংশ করছি এখানে, একটা হচ্ছে সবুজ অংশ আর একটা হচ্ছে লাল অংশ। তো প্রথম অংশটা কি ছিল? প্রথম অংশটা ছিল চরিত্র পরিচিতি, চরিত্রগুলো কেমন, আর দ্বিতীয়টাই ছিল হচ্ছে কাহিনী সংক্ষেপ। তো এটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের পুরো বই যতগুলো এইভাবে আছে, গল্প গদ্য পদ্য আছে, তার এরকম ভিডিও ধারাবাহিক একটা প্লে লিস্ট তৈরি করব। তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে এটা আমার কাছে একটা উৎসাহ বা উদ্দীপনা হিসেবে কাজ করবে।